আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই জানো যে লকডাউনের জন্য দীর্ঘদিন ব্যাপী আমাদের স্কুল বন্ধ। তবু পড়াশোনাকে তো আর আমরা বন্ধ করতে পারি না। লকডাউনের এই অযাচিত পরিস্থিতিতেও যাতে তোমরা পড়াশোনা করতে পারো, সেই জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। যদি তোমাদের আমি কিছুমাত্র সাহায্য করতে পারি, তবেই আমি মনে করব যে আমার এই পরিশ্রম সার্থক হয়েছে। তোমাদের অনেক শুভ কামনা এবং স্নেহাশীর্বাদ দিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বাংলা কবিতা নিয়ে। এর আগে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতাটি নিয়ে আলোচনা করেছি। আজ প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতা নিয়ে আলোচনা করব। আমরা কবি জীবনানন্দের জীবনী বা তাঁর কবি কৃতিত্ব নিয়ে অন্য একটি পর্বে আলোচনা করব। আজ আমাদের বিষয় শুধু কবিতা, শিকার কবিতা। প্রথমেই কবিতা পাঠ, তারপর বিষয়বস্তু বা মর্মবস্তু বিশ্লেষণ, তারপর প্রত্যেকটি পংক্তি ধরে আমরা কবিতাটির বিশ্লেষণে যাব। তাহলে প্রথমেই কবিতা পাঠ। ভোর। আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে। পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল, ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো
কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ, নিরপরাধ ঘুম। আমরা দেখব এবার কবিতাটির মর্মবস্তু বা ভাববস্তু। এই কবিতায় কবি আমাদের যে ঠুনকো ভঙ্গুর জীবন, সেই জীবনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কবিতাটি শুরু হয়েছে ভোরের স্নিগ্ধ বর্ণনা দিয়ে। যে ভোরে আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। কবি জীবনানন্দের এই মনোভাব যেন উপমাগুলোতে প্রকাশিত হয়ে ওঠে। ভোরের আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল, পাশাপাশি ভোরের আকাশের লাবণ্য আর স্নিগ্ধতা ব্যঞ্জিত হয়েছে কোমল শব্দটির দ্বারা। টিয়ার পালকের নিবিড় সবুজ চারপাশে সবুজ আভার একটা আভাস যেন দিয়েছে। এরপরই ভোরের আকাশে একটি তারার বর্ণনা দিয়েছেন কবি একাধিক উপমা সহযোগে। কবির মতে সেই তারাটি গ্রামের বাসরের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো যেন লজ্জা জড়িতা হয়ে জেগে আছে। এই গোধূলি শব্দেই একটা কোণে দেখা আলোর ব্যঞ্জনা যেন আমরা পেয়ে যাই, আর মদির এই শব্দটিতে পেয়ে যাই একটা মাদকতা মাখানো আবেশ। গ্রামের বাসরে শেষ পর্বে প্রায় একলা জেগে থাকা সাধারণ অথচ লাবণ্যময় মধুরতা মাখা একটি মেয়ের মতো লজ্জা জড়িতা এবং সারা রাত জেগে থাকা একটি মেয়ের মতো আকাশে তারাটি যেন তখনও জাজ্জল্যমান। এই পংক্তির পরেই কবি ইতিহাসের ধূসর রহস্যময়তার সাপেক্ষে তারাটির আরেকটি উপমায় বর্ণনা দিয়েছেন। মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। জীবনানন্দের একাধিক কবিতায় আমরা দেখব যে এই রকম একটা অতীত চারিতা, ইতিহাস চেতনা প্রকাশিত। মিশরের রানী ক্লিওপেট্রার প্রাতরাশে নাকি থাকতো গলানো মুক্ত। এখানে নীল শব্দবন্ধে একটা অতীতের ব্যঞ্জনা, একটা রহস্যময়তার ব্যঞ্জনা রয়েছে। নীল মদের গ্লাসে দূর অতীতের মিশরের কোনো নারী যে মুক্তা রেখেছিল তার বুকের মধ্যখান থেকে, তাতে আছে বহুদূর অতীতের প্রতি ভালোবাসা, রহস্যময়তা আর সুদূরতা। এই রহস্যময় সুদূরের বিস্ময় বর্ণনাটিকে আরও যেন রোমান্টিক করে দেয়। তারপর কবি বলেছেন হিমের রাতে দেশওয়ালিদের মাঠে আগুন জ্বালানোর কথা। সারা রাত দেশওয়ালিরা মাঠে আগুন জ্বেলেছে। সে আগুন ছিল মোরগ ফুলের মতো টকটকে লাল। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে কাঠ কুটো ডালফালা দিয়ে আগুন জ্বেলেছিল সেই দেহাতি মানুষেরা। সেই আগুন সকালবেলা পর্যন্ত জ্বলছে শুকনো অশ্বত্থ পাতাকে দুমড়ে মুচড়ে, কিন্তু সূর্যের আলোতে সেই আগুনের রং কুমকুমের মতো টকটকের লাল আর নেই। পরিবর্তে হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, অর্থাৎ ম্রিয়মান, নিস্তেজ, নিষ্প্রভ। এরপর কবি বলেছেন সকালবেলাকার আলো যখন শিশির বিন্দুর উপর পড়ে তখন যে তার পূর্ণ প্রতিফলন ঘটে, সেখানে চারদিকের বন ও আকাশ যেন ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এরপর কবিতাটিতে যুক্ত হয় ভোরের আরেকটি রূপ।
কেমন? সে রূপ যেন কদর্য রূপ। কবি বলেছেন, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুন গাছের বনে ঘুরে ঘুরে একটি সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। অরণ্যের অন্ধকারকে জীবনানন্দ লিখেছেন মেহগনির মতো অন্ধকার রূপে। আধুনিক মানুষের জীবন সংগ্রাম, প্রতি মুহূর্তে মৃত্যুকে এড়িয়ে বাঁচা হরিণের আচরণে যেন এখানে প্রস্ফুটিত হয়ে ওঠে, সংকেতিত হয়ে ওঠে। যে হরিণ ভোরের আলোয় নেমে আসে, সবুজ সুগন্ধি ঘাস নিশ্চিন্ত হয়ে খেতে থাকে, যে হরিণ, কবি বর্ণনা দেন সে ঘাস বাতাপি লেবুর মতো সুগন্ধি। প্রতিটি বর্ণনাতে জীবনানন্দ আমাদের একদম প্রকৃতিকে যেন সুন্দরভাবে তুলে নিয়ে এসেছেন। তারপর সেই হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বেঁচে ফিরেছে বলে তার ক্লান্ত ঘুমহীন বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল জলের ঢেউয়ে নামল। এছাড়া অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে মাতৃগর্ভ থেকে যেমন আলোকিত পরিবেশের মধ্যে উল্লসিত আত্মপ্রকাশ করে শিশু, তেমনি অন্ধকারের জরায়ু থেকে ভোরের রৌদ্র উল্লসিত আত্মপ্রকাশ করে যেন। সেইভাবে এই হরিণটি একটি বিস্তীর্ণ উল্লাস উপভোগ করতে চেয়েছিল। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহস দিয়ে, সাধ দিয়ে, সৌন্দর্য দিয়ে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল সে। কিন্তু এরপরেই আমরা শুনতে পাই একটি অদ্ভুত শব্দ, একটি আরণ্যক প্রকৃতির সঙ্গে বেমানান আওয়াজ, আর নদীর জল হয়ে যায় মচকা ফুলের পাপড়ির মতো টকটকে লাল। আমরা বুঝতে পারি এই অদ্ভুত শব্দটি হচ্ছে বন্দুকের গুলির আওয়াজ। কবিতায় তার পরের পংক্তিতেই আবার আগুন জ্বলানোর কথা বলেছেন কবি। তার পরক্ষণেই লেখেন, আগুন জ্বলানোর সাথে সাথেই উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। আমরা তখনই বুঝতে পারি যে নাগরিক সভ্যতার মানুষ, শিকারী মানুষ গুলি মেরে হরিণটিকে হত্যা করে তার মাংস নিয়ে তারা ভুরি ভোজে মেতে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছে। চিতাবাঘ যদি হরিণটিকে মারত নিজের বাঁচার জন্য, খাবার সংগ্রহের জন্য, তার মধ্যে কোনো দোষ ছিল না। কিন্তু এই নাগরিক মানুষের গুলি নিছক বিনোদনের জন্য, খেলার জন্য, ভোগের জন্য, অর্থাৎ অকারণে হরিণটিকে হত্যা করেছে। কবিতার শেষ ৩-৪টি পংক্তিতে সেই নাগরিক মানুষের বর্ণনা দেন কবি। হরিণের উষ্ণ লাল মাংস নিয়ে ঘাসের বিছানায় নক্ষত্রের তলায় শুয়ে যারা অনেক পুরনো দিনের শিশির ভেজা গল্প করে, ভোরের সেই অনবদ্য স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে জ্বলতে থাকে সিগারেটের ধোঁয়া, ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকে বন্দুক, দেখতে পাওয়া যায় টেরিকাটা কয়েকটা মানুষের মাথা আর নিষ্পন্দ নিরপরাধ ঘুম। নাগরিক মানুষের মনে এই হরিণকে মারার জন্য কোনো অপরাধ বোধ আমরা দেখতে পাই না। আমাদের মনে পড়ে স্পেনের রাজা তার সৈন্যদলকে পাঠিয়েছিল ইনকা সভ্যতাকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য। শুধুমাত্র সোনার লোভে একটা প্রাচীন সভ্যতা বিলুপ্ত হয়ে গিয়েছিল। আরও মানুষদের জাহাজের মধ্যে পুরে বস্তাবন্দি জিনিসপত্রের মতো চালান দেওয়া হয়েছিল ইউরোপ এবং আমেরিকায় শুধুমাত্র কৃতদাস বিক্রির জন্য। তাদের বর্ণনাও দেওয়া হতো তারা কালো রঙের মানুষের মতো একটা জীব, অতএব তাদের প্রতি যেন দয়া মায়া না থাকলেও চলে। তথাকথিত সভ্যতা, নাগরিক সভ্যতা, সাম্রাজ্যবাদী শক্তি চিরকালই এইভাবে হনন করেছে আমাদের লৌকিক, গ্রামীণ এবং আরণ্যক প্রকৃতি এবং সভ্যতাকে। এটাই যেন কবি এই শিকার কবিতার মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছেন। শহুরে মানুষের দল বেঁধে
অরণ্যে প্রবেশ করে হত্যা করছে নিরীহ হরিণকে, নিরীহ প্রাণকে, সেই সব হৃদয়হীন মানুষের প্রতি কবির তীব্র ঘৃণা, আপত্তি, ব্যঙ্গ যেন এখানে মর্মস্পর্শী হয়ে উঠেছে। আর সেই সঙ্গে ফুটে উঠেছে জীবজগতের প্রতি কবির নিগূঢ় ভালোবাসা, আন্তরিকতা, প্রেম। এই হচ্ছে আমাদের কবিতাটির মূল সারবস্তু। কবিতাটির উৎস যদি আমরা বলি, তবে বলতে হয় যে প্রথম কবিতাটি কবিতা নামক পত্রিকা, বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন, সেই পত্রিকায় 1343 সংখ্যায় প্রকাশিত হয়। পরে কবিতাটি সংকলিত হয় কবিতা ভবন থেকে প্রকাশিত বনলতা সেন কবিতা সংকলনে 1942 খ্রিস্টাব্দে। প্রচ্ছদ এঁকেছিলেন সত্যজিৎ রায়ের মতন মানুষ। কবিতা ভবন থেকে 1 পয়সায় একটি গ্রন্থমালায় এটি প্রকাশিত। মহাপৃথিবী সংকলনে পরবর্তীকালে কবিতাটি গ্রন্থিত হয়। ভারবি প্রকাশনার শ্রেষ্ঠ কবিতা সংকলনে কবিতাটি মহাপৃথিবী সংকলনের কবিতা বলেই উল্লিখিত। আমরা এই মহাপৃথিবী এই কবিতা সংকলনের কথাই এখানে মনে রাখব। এবার প্রতিটি পংক্তি ধরে আলোচনা। প্রথমেই ভোরের বর্ণনা। এমন ভোর যখন আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল, চারদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়া পাখির পালকের মতো সবুজ, সেই রকম একটা স্নিগ্ধ ভোর। এই নোনার গাছ আতা জাতীয় একরকম ফলের গাছ। ঘাসফড়িং আমরা সবাই জানি। কবি বলেছেন যে নীল আকাশ, তার নিচে সবুজ বিশ্ব প্রকৃতির কথা। সেই সময় একটি তারা আকাশে জ্বলছিল, শুকতারা। শুকতারা তখনও আকাশে, পূর্ব আকাশে তাকে দেখা যায়। আমরা জানি সেটি আসলে শুক্র গ্রহ, পৃথিবীর অত্যন্ত কাছের একটা জ্যোতিষ্ক বলে তাকে আমরা তখনও দেখতে পাই। কবি এই তারাটির বর্ণনা কিভাবে দিয়েছেন? পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। এই যে গোধূলি মদির মেয়েটির মতো বলতে লজ্জায় রক্তিম কুণ্ঠিতা একটি কনে বধূকে যেন বোঝানো হয়েছে। পাড়াগাঁর বাসর ঘরে মেয়েটির যে লজ্জাবনতা রূপের সঙ্গে সূর্যাস্তের সময় পশ্চিমাকাশের বিলীয়মান সূর্যের রঙের একটা যেন সাদৃশ্য রয়েছে। কবি বলেছেন, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। অথবা মিশরের মানুষই তথা মানবী তার হৃদয় থেকে উৎসারিত ভালোবাসা কবির নীল মদের গেলাসে রেখেছিলেন। এখানে প্রেমের এই স্নিগ্ধ উচ্ছ্বাস ভোরবেলার একটি তারার প্রজ্বলনের অনুষঙ্গে যেন সম্পৃক্ত হয়ে গেছে। সেই রমণী, সেই লাস্যময়ী রমণী তার বুকের থেকে একটা মুক্তা খুলে কবির নীল মদের গেলাসে রেখেছিলেন, মানে গ্লাসে রেখেছিলেন হাজার হাজার বছর আগে এক রাতে। তেমনি মানে ওই নীল মদের গ্লাসে রাখা মুক্তার মতো আকাশে একটি তারা এখনো জ্বলছে। হিমের রাতে শরীরকে উষ্ণ রাখার জন্য, রাখার জন্য দেহাতি মানুষেরা, আদিবাসী জনগণ সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। সেই আগুন কেমন না, মোরগ ফুলের মতো লাল। মোরগ ফুলের লাল রঙের সঙ্গে যেন আগুনের রঙের এখানে তুলনা করেছেন কবি। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের, মানে ভোর পর্যন্ত সেই আগুন জ্বলছে। তবে সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই। আর সূর্যের আলোতে সেই যে আগুনের রং আর কুঙ্কুমের মতো আর টকটকে লাল নেই, পরিবর্তে হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো।
সূর্যের আলো এসে পড়ার পর সারা রাত ধরে জ্বলতে থাকা শুকনো অশ্বত্থ পাতার আগুনের রং হয়ে গেছে ম্লান। সেই ম্লান হয়ে যাওয়া আগুনের রূপের সঙ্গে রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার কবি তুলনা করেছেন। অর্থাৎ একটা রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা যেমন নিষ্প্রভ, যেমন নিস্তেজ, সেই রকমভাবে কোনো রকমে আগুনটা যেন তখনও জ্বলছে। আর সকালের আলোয় টলমল শিশিরে চারদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। কবি অপরূপ প্রকৃতির একটা সুন্দর বর্ণনা আমাদের এখানে উপহার দিয়েছেন। এবার কবি বলেছেন ভোরের অন্য একটা রূপের বর্ণনা। বলেছেন ভোর। রাত্রে কি ঘটেছে? সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কবি জীবনানন্দ দাশ এখানে যেন মানুষের যে বাঁচার আকুতি, বাঁচার তীব্র টান, আসক্তি, সেটাকেই যেন প্রকাশ করেছেন। দুর্নিবার লোভ, যুদ্ধ, হত্যার প্রতি বেদনা বা যন্ত্রণাকেই যেন তিনি এখানে রূপায়িত করতে চেয়েছেন। অরণ্যভূমির আপন সন্তান হরিণটি সারা রাত ধরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য নক্ষত্রহীন ঘন অন্ধকারে সুন্দরী গাছের বন থেকে অর্জুন গাছের বনে পালিয়ে পালিয়ে বেরিয়েছিল। বন্য পরিবেশে অস্তিত্ব রক্ষার লড়াই স্বাভাবিকভাবেই সেই নিয়মটি রপ্ত করেছিল হরিণটি। জীবনকে বাঁচানোর সমস্ত কৌশল তার সহজাত ছিল। গভীর রাতের ভয়াবহতা কাটানোর তাড়নায় সেই সুন্দর বাদামি হরিণটি অপেক্ষা করেছে এক নিশ্চিন্ত ভোরের আলো ফুটলে মনোরম পরিবেশে মৃত্যু ভয়ে আশঙ্কিত হরিণটি যেন জীবনের প্রতি তার যে টান, তার আসক্তি, তার আশা যেন প্রকাশ করেছে অবশেষে। কবি সেই কারণে বলেছেন এসেছে সে ভোরের আলোয় নেমে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। কেন নামলো? ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। আর কেন? অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। আর কেন? এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য হরিণটি কি করল? নদীর তীক্ষ্ণ শীতল জলের ঢেউয়ে নামল। সারা রাত গভীর জঙ্গলে লুকিয়ে নিজেকে বাঁচিয়ে রেখে ভোরবেলা হরিণটি বেরিয়ে এসেছে ভোরের পরিবেশে। ক্ষুধা নিবারণের জন্য সে কচি ঘাসগুলি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে বাতাবি লেবুর মতো সুগন্ধি ঘাসকে। হরিণের এই যে জীবন প্রীতি, এটা যে কিছুক্ষণ পরেই একটা মর্মান্তিক পরিণতি পাবে, তার যেন একটা ইঙ্গিত কবি এখানে দিতে চেয়েছেন। খাদ্য গ্রহণে তৃপ্ত হরিণটি নদীর শীতল জলে গা ভেজানোর জন্য গিয়ে এবং সেখানে লাভ করতে চেয়েছিল সে একটা গতিশীলতা, একটা স্রোতের মতো আবেগ। নদীর তীক্ষ্ণ শীতল জলের ঢেউয়ে নেমে সে নিজেকে আরও বেশি সতেজ করতে চেয়েছিল। তার ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে সে গতিময় করে তুলতে চেয়েছিল আরও সতেজ, আরও চাঙ্গা। ক্ষুধা নিবৃত্তির পর ক্লান্তি মেটানোর জন্য গা ভাসাতে চেয়েছিল সে শরীরে একটা উদ্দামতা আনতে চেয়েছিল, একটা নব আবেগে জেগে উঠতে চেয়েছিল। নদীর স্রোতের ধারার মতো একটা গতিশীলতা সে যেন উপভোগ করতে চেয়েছিল হরিণটি। আর কি চেয়েছিল? আর চেয়েছিল নিবিড় তমসাচ্ছন্ন রাত্রির অবসানের পর সূর্যালোকে যেমন স্নাত হয় পৃথিবী, মাতৃগর্ভের অন্ধকার ছিন্ন করে যেমন প্রাণের আগমন হয় পৃথিবীতে,
গভীর অন্ধকারাচ্ছন্ন মহাশূন্যের শীতলতা, তারপর পৃথিবীর কাছাকাছি এসে মেঘ অথবা কুয়াশা ভেদ করে সূর্যের যে অরুণ রশ্মি পৃথিবীর বুকে যেমনভাবে ছড়িয়ে পড়ে চেতনার আনন্দের কোলাহলের স্পন্দন তুলে দেয়, সেইভাবে এই হরিণটি অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস উপভোগ করতে চেয়েছিল। তারপর সে চেয়েছিল এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহস, সাধ আর সৌন্দর্য দিয়ে হরিণীর পর হরিণীকে মুগ্ধতা, বিস্ময় আর চমক লাগিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকটি হরিণীকে মুগ্ধ করতে চেয়েছিল সে তার নিজের সৌন্দর্য দিয়ে, ভালোবাসা দিয়ে। প্রেমের আবেশ লাগিয়ে দিতে চেয়েছিল সে, প্রেমের চমক লাগিয়ে দিতে চেয়েছিল সে প্রত্যেকটি হরিণীর মনে। একটা সুন্দর বাদামি হরিণের যে প্রেমোন্মত্ত ভাব, তার যে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা, তার যে বেঁচে থাকার টান, তার যে প্রেমের আশা, এটাই যেন কবি এখানে ব্যক্ত করতে চেয়েছেন। কাজেই আমরা দেখলাম যে হরিণটি ভোরের আলোয় নেমে এসে সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে উদরপূর্তির পর তার ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে একটা স্রোতের মতো গতিশীলতা দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল জলের ঢেউয়ে নামল। আর তারপরই একটা অদ্ভুত শব্দ, যে শব্দ বনের প্রকৃতির সঙ্গে মানানসই নয়, বেমানান, অস্বাভাবিক, সেই রকম একটা শব্দ উঠল। আর ফলস্বরূপ নদীর জল হয়ে পড়ল মচকা ফুলের পাপড়ির মতো টকটকে লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। প্রকৃতির শান্ত নির্জনতাকে ছিন্ন ভিন্ন করে যান্ত্রিক মারণাস্ত্রের যে শব্দ ভোরের প্রকৃতিকে করে তুলেছিল যেন বিভীষিকাময়। বিজন অরণ্যে সুন্দর বাদামি হরিণটি নিজেকে সারা রাত অতি সন্তর্পণে বাঁচিয়ে রেখেছিল চিতাবাঘিনীর হাত থেকে। নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে ভোরের আলোয় ঘুমহীন ক্লান্ত শরীরটাকে একটা স্রোতের মতো আবেগ দেওয়ার জন্য সবুজ সুগন্ধি ঘাসে প্রাতরাশ সেরে সে নেমে এসেছিল নদীর তীক্ষ্ণ শীতল জলের ঢেউয়ে। তার মনে ছিল হরিণীর পর হরিণীদের কাছে প্রেমাস্পদ হয়ে ওঠার আকুল পিপাসা, কিন্তু তার সেই যে আশা, আকাঙ্ক্ষা, তা চরিতার্থ হওয়ার আগেই আততায়ীর নির্মম অস্ত্রের আঘাতে চিরঘুমের মধ্যে ডুবে গেল সেই নিরপরাধ হরিণটি। বনের মধ্যে আবার জ্বলে উঠল আগুন, তবে এবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। এর আগেও আগুন জ্বলেছে, কিন্তু তখন দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছিল কেন? নিজেদের শরীরের উষ্ণতাটাকে ধরে রাখার জন্য, শীতের হাত থেকে বাঁচার জন্য। এখন আগুন জ্বলল উষ্ণ লাল হরিণের মাংস খাবার রূপে তৈরি হয়ে আসার জন্য। তারপর নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প শুরু হলো। উঠল সিগারেটের ধোঁয়া, দেখা গেল টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, আর কি দেখা গেল? এলোমেলো কয়েকটা বন্দুক। হিম, নিষ্পন্দ, নিরপরাধ ঘুম। নক্ষত্র খচিত আকাশের নিচে হৃদয়হীন নাগরিক মানুষ বসল লালসা চরিতার্থের জন্য। স্নিগ্ধ অরণ্য পরিবেশ কলুষিত হলো সিগারেটের ধোঁয়ায়। টেরিকাটা কয়েকটা মানুষের মাথায় এলোমেলো কয়েকটা বন্দুক যেন হৃদয়হীনতা ও হনন প্রবৃত্তির ছবিটা আমাদের এখানে ফুটিয়ে তোলে। আর ওই অদ্ভুত শব্দ আমাদের চিরন্তন ভালোবাসার উপর যেন একটা নির্মম আঘাত, যেন সুন্দরের সমাধি খনন, যেন এই শিকার প্রেমের সারল্য এবং বিশ্বাসের অপমৃত্যু। উষ্ণলাল হরিণের মাংসে লোভী, স্বার্থপর, প্রেমহীন নাগরিক মানুষ অমৃতের স্বাদ যেন অনুভব করল। এই আগুন শুধু দগ্ধ করেনি একটা অপাবৃদ্ধ বনের হরিণকে, এই আগুন যেন জ্বালিয়ে দিয়েছে সৌন্দর্য চেতনাকে।
এই আগুন যেন জ্বালিয়ে দিয়েছে আমাদের কল্যাণময়তাকে, আমাদের শুভ বোধকে। এই আগুন জ্বালিয়ে দিয়েছে সভ্যতার প্রাণের হরিণকে। নাগরিক সভ্যতার একটা বিভীষিকাময় রূপকে কবি যেন এখানে ফুটিয়ে তুলেছেন। এই যে উষ্ণলাল হরিণের মাংস, এটা চূড়ান্ত ভোগবাদিতা, চরম হিংস্রতা এবং চরমতম নির্দয়তার যেন প্রকাশ লক্ষ্য করা যায়। সারা রাত যখন সুন্দরী গাছের বন থেকে অর্জুন গাছের বনে ঘুরে ফিরে সেই হরিণটি বাঁচাতে পেরেছিল নিজেকে একটা ভয়ঙ্কর চিতাবাঘিনীর প্রলুব্ধ থাবা থেকে, তখন তার মৃত্যু ঘটল কিভাবে? না তথাকথিত সভ্য মানুষের বন্দুকের গুলিতে। তথাকথিত সেই সভ্য মানুষ কেবলমাত্র বনের এই হরিণটাকে বধ করেনি, তারা বধ করেছে এই মানব সভ্যতার প্রাণের স্পন্দনকে, জীবনের ছন্দকে, আমাদের মূল্যবোধের, আমাদের আন্তরিকতার, আমাদের ভালোবাসার, আমাদের প্রেমের ভাবনাকে, শুভ বোধকে। নাগরিক সভ্যতার প্রেমহীনতা, বর্বরতা আর লালসার ছবি যেন এখানে ফুটে উঠেছে। এই গেল কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতা সম্পর্কে আমাদের আলোচনা, তার পংক্তি ধরে বিশ্লেষণ, তার মর্মার্থ বিশ্লেষণ। এবার তোমাদের মনে এতটা পড়ানো সত্ত্বেও যদি কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি সময় মতো সেগুলোর উত্তর দেওয়া চেষ্টা করব। আর পরের ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর অন্য কোনো বিষয় নিয়ে আসব। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।